আসসালামু আলাইকুম। বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার আজকের ম্যাচ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। বাংলাদেশকে 4 রানে হারিয়ে সুপার 8-এ চলে গেল সাউথ আফ্রিকা। সে সাথে বাংলাদেশের সুপার 8-এর স্বপ্নই রয়ে গেল এখনো, কারণ আগামী ম্যাচ নেদারল্যান্ডের সাথে আমরা জয় করতে হবে, না হলে কিন্তু আমাদের সুপার 8-এ যাওয়া হবে না। তো শ্বাসরুদ্ধকর ম্যাচে কিন্তু ম্যাচের প্রথম বল থেকে লাস্ট বল পর্যন্ত বাংলাদেশের অনুকূলে ছিল ম্যাচটা। কিছু আম্পায়ারিং ভুল সিদ্ধান্ত আর কিছু বাংলাদেশের প্লেয়ারদের গাফিলতি বা ভুল ডিসিশনের কারণে কিন্তু বাংলাদেশ আজকে ম্যাচটা হারে। বিশেষ করে আমি প্রথমে বলবো লিটন কুমার দাস 10 ওভার 1 বলে সে ডেভিড মিলারের ক্যাচটা ছাড়ে, সেটা কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট বা ম্যাচটা মনে সে তখন ফেলিয়ে দেয়। কারণ ডেভিড মিলার তখন 13 রানে লাইফটা পায়, তারপরে আরো 30 রানের মতো সে করে। তখন যদি ডেভিড মিলার আউট হতো তখন কিন্তু তাদের 5 উইকেট পড়ে যেত, তারা কিন্তু 100 আগে অল হতে পারত। তো লিটন কুমার দাস আমার মনে হয় কি সে উইকেট কিপিং প্র্যাকটিস করে কিনা আমার জানা মতে এটা এক আল্লাহ ছাড়া কেউ জানে না। টিম ম্যানেজমেন্টের উপরে আমাদের এখন ভরসা নেই, কারণ লাস্ট ওভারের প্রথম বলে মুস্তাফিজের বল সে তালুবন্দি করতে পারেনি। একটা ইজিলি বল গ্লাভস, একটা বল আপনি 2 হাত গ্লাভস যখন পরবেন হাতটা 2 হাত 4 হাত হয়ে যায়। বলটা কিন্তু ইজিলি কভার করার কথা, সে কিন্তু গ্লাভসে নিতে পারেনি। তারপর দ্বিতীয় বলটা ইজিলি সে মুস্তাফিজের বল মহারাজ ব্যাট লাগাতে পারেনি, সে তাও বলটা গ্লাভ বন্দি করতে পারেনি। তারপরে একবার দুইবার তিনবারের চেষ্টায় তারপর সে বলটা হাতে ধরে, গ্লাভসে তো ধরলো না, পরে বলটা তখন নন স্ট্রাইকে কিন্তু জেনসন ছিল, সে কিন্তু রান নেওয়ার কোনো চেষ্টা করেনি। তাদের উইকেট ছিল, জনসনের কিন্তু স্ট্রাইকে আসারও দরকার ছিল। সে কিন্তু আমরা জানি সাউথ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার বা 7 নম্বরে কিন্তু সে ব্যাটিং করে থাকে, সে কিন্তু কোনো রান নেওয়া ট্রাই করেনি। রান নেওয়া ট্রাই করলে কিন্তু আমরা জানি আমেরিকার সাথে পাকিস্তান যখন মোহাম্মদ রেজওয়ান সে কিন্তু এরকম 3টা বল ছাড়ে উইকেট কিপার থেকে, 3টা বলে কিন্তু আমেরিকা লাস্টে সুপার ওভারে 4 রান নেয়। তো 3টা হোয়াইটের 4-এর সাথে কিন্তু আমেরিকা সুপার ওভারে 18 রান নেয়। তো আমাদের লিটন কুমার দাস কিন্তু এক কথায় বাংলাদেশকে আজকে হারিয়েছে। 13 বলে কিন্তু সে 9 রান করে, সে কিন্তু যে বলে শর্ট করে আউট হয়েছে সেটা কিন্তু ওইদিকে শর্ট না। সে যদি ফুল টস বানিয়ে মিড অফে খেলতো তখন কিন্তু 80 রান পায়, মিড অফের ফিল্ডারটা বাইরে ছিল, তার স্ট্রাইক রেট ছিল 69। আমাদের অধিনায়ক শান্ত শেখ তার স্ট্রাইক রেট ছিল 60। আমি ম্যাচের আগে বলেছিলাম যে শান্ত, আমি পার্সোনালি ভাবে চেয়েছিলাম সে আজকে না খেলুক, কারণ সে যদি খেলে আমি বলেছিলাম যে এই উইকেটে বাউন্স উইকেটে কিন্তু সে আফ্রিকার বাউন্স বলার পেস বোলারদেরকে কিন্তু স্বাভাবিক খেলতে পারবে না। সেটাই হয়েছে, সে কিন্তু 23 বলে মাত্র 14 রান করে একটি ছক্কা বলে ব্যাটে পেয়েছে, সুন্দর একটি শট হয়েছে হাফ ভলি বল। আগে কিন্তু তার যত শক্তি আছে এভাবে দিয়ে একবারে মিডিউকের দিকে একটা শট খেলছিল, ওইটা অনেক কষ্টে 2 রান হয়, বল বাউন্ডারি যেতে পারে না। তার শক্তি যত ছিল তত দিয়ে কিন্তু সে শটটা করেছে। তো সাউথ আফ্রিকা প্রথম টসে জিতে কিন্তু বাংলাদেশের ব্যাটিং এর আমন্ত্রণ জানায়, তাদের কিন্তু অনেক সাহসী সিদ্ধান্ত ছিল। আমরা জানি এই উইকেটে কিন্তু আগে তারা ব্যাটিং করে 120-30 নিয়ে তারা জয়লাভ করে। তো সাউথ আফ্রিকা প্রথমে শ্রীলঙ্কাকে কিন্তু তারা কম রানে আউট করে দেয়। তো গত ম্যাচে তারা নেদারল্যান্ডের সাথে 102-3 রান নিতে কিন্তু তাদের অনেক কষ্ট হয়েছে। এই কারণে মূলত আজকে মনে হয় আমার ধারণা তারা আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। তো বাংলাদেশের সাথে তারা কিন্তু বরাবরই ভালো খেলে, এই তাদের আত্মবিশ্বাস ছিল। আমাদের তানজিদ হাসান সাকিব কিন্তু তাদের সেই আত্মবিশ্বাসের উপর কুড়াল মেরেছে। এক কথা তানজিদ হাসান সাকিবের বলে কিন্তু রেজা হেন্ড্রিক্স প্রথম বলে সে আউট হয়ে যায় কোনো রান না করে। তো সাউথ আফ্রিকা প্রথম উইকেট হারিয়ে একটু চাপে পড়ে, তারপর এডেন মার্কাম ডিককের সাথে জুটি করে ডিকক কিন্তু চালিয়ে খেলতে থাকে, 2টি বাউন্ডারি মারে, ওভার বাউন্ডারি। ডিককে কিন্তু আবার সেই তানজিদ হাসান সাকিব তার দ্বিতীয় শিকারে পরিণত করে বামহাতি ব্যাটসম্যান ডিকক। তানজিদ হাসান সাকিব কিন্তু ডানহাতি পেস বোলার, তো সে কিন্তু আউটসুইং বল লাগছে ডিককের জন্য, কিন্তু এটা দুর্দান্ত একটা ইনসুইং হয়েছে, সুন্দর করে কিন্তু অফ স্টাম্পে অনেক বাইরে পড়ে বলটা ইনসুইঙ্গার হয়ে তারপর স্টাম্পে আঘাত আনে। তো সাউথ আফ্রিকা 2টি উইকেট হারিয়ে কিন্তু চাপে পড়ে। তারপর তাসকিনের আবার এডেন মার্কামকে ডাইরেক্ট বোল্ড আউট করে দেয়, পরিষ্কার বোল। তখন কিন্তু বাংলাদেশ ফুল ম্যাচে ফিরে, তারপর তানজিদ হাসান সাকিব কিন্তু আবার চতুর্থ আঘাত আনে, স্টাফকে আউট করে 5 বলে 0 রান করে আউট হয়। তখন কিন্তু বাংলাদেশ প্রায় 90% ম্যাচ বাংলাদেশের অনুকূলে চলে আসে। তারপর ডেভিড মিলার আর ক্লাসান তারা কিন্তু অনেক
ধীরে সিস্তে আসতে দেখে শুনে খেলতে থাকে। তারপর কিন্তু ডেভিড মিলারকে 10 ওভার 1 বলে লিটন কুমার দাস তাকে একটা লাইফ দেয়, ইজি ক্যাচ যেটা বলবো। আমি বলে সাজেস্ট করেছিলাম যে বাংলাদেশের নুরুল হাসান সোহান যদি থাকতো, সে কিন্তু এই ক্যাচটা আমার মনে হয় চোখ বন্ধ করে ধরতো, বা লিটন কুমার দাস যেটি মিস করে নুরুল হাসান সোহান কিন্তু সেটা করতো না। একটি টি-20 ম্যাচে যদি লিটন কুমার দাস উইকেট কিপিং করে যদি আপনাকে 10-15 রান সেভ করে দেয়, আজকে আপনার 4 রানে হারছেন। টি-20 ম্যাচ গুলো এরকম হয়, 10-15 রানে ক্লোজিং হয়, 10-15 রানে ম্যাচ বেশিরভাগ দেখছি আমরা হারে। গত পাকিস্তান কিন্তু 4-6 রানে 5 রানে হেরেছিল। তো আমরা কিন্তু আমাদের নুরুল হাসান সোহান কিন্তু লিটনের কম রান করে বিপিএল বা সেই ভালো কিপিং করে মিডল অর্ডারে কিন্তু আমাদের ব্যাকআপ কোনো ব্যাটসম্যান নাই। আজকে যেহেতু সৌম্য সরকারের বাদ দিয়েছে, জাকির আলী অনেককে দিয়েছে, সৌম্য সরকার কিন্তু বোলিং পার্টনার হয়েছে। কারণ নাজমুল হোসেন শান্ত কিন্তু সৌম্য সরকারের থেকে আরো ভালো খারাপ খেলে। আমরা জানি সৌম্য সরকার কিন্তু পেস বোলিং অলরাউন্ডার। গত ম্যাচে হার্দিক পান্ডিয়া কিন্তু পাকিস্তানের সাথে ভালো নৈপুণ্য দেখিয়েছে স্লো মিডিয়াম পেস বল করে। তো সৌম্য সরকার কিন্তু আমেরিকার সাথে লাস্ট ম্যাচে একটা প্রায় অলমোস্ট 50 রান করে 45 রানের মতো উপরে যেতে থাকে, বাংলাদেশ 10 উইকেটে জিতেছে। কিন্তু নাজমুল হোসেন শান্ত কিন্তু সেটা এখন করতে পারে না। তো অধিনায়কের বলে, অধিনায়কের জোরে টিম ম্যানেজমেন্ট তাকে অধিনায়ক বানিয়েছে। এই জন্য মনে হয় যে আর বসবে না, বিশ্বকাপে সবগুলো ম্যাচ খেলবে, নেদারল্যান্ডের সাথে নেপালের সাথে রানে ফিরে সে ফর্মে আসবে। তারপরে যদিও সুপার 8-এ বাংলাদেশ যায় তখন আবার সে ফেল করবে। তো বলির পাটা না বানিয়ে যদি সৌম্য সরকারকে দলে রাখা হতো, আমরা জানি এই আফ্রিকার সাথে কিন্তু বাংলাদেশের একটাই ব্যাটসম্যান সৌম্য সরকার, যার স্ট্রাইক রেট সবচেয়ে ভালো ছিল বিগত যত ম্যাচ খেলছে বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে। সেই একটা ভালো প্লেয়ার যে আপনার দলের সেরা ব্যাটার, আপনার অপোনেন্ট টিমের, তাকে আপনি বাদ দিয়ে দিলেন একটা আনা ঘোড়া অধিনায়ক, ল্যাংরা ঘোড়া নাজমুল হোসেন শান্তকে আপনি খেলাতে হলো। তাসকিন তো ফিরছিল, তাসকিন অধিনায়ক থাকতে পারতো। নাজমুল হোসেন শান্তকে সম্মানের সাথে আমি বলেছিলাম যে সে নিজের স্বার্থে, নিজের দেশের স্বার্থে, দলের সাথে সে নিজে বলতো আমি আজকে খেলবো না, আমি বিশ্রামে থাকি, আমাদের অধিনায়ক তাসকিন সে করবে। কিন্তু বাংলাদেশের মধ্যে কোন দেশপ্রেম আছে বলে আমাদের অধিনায়কের মত আমার এখন মনে হয় না। আগে ছিল, একসময় ছিল, এখন নেই। আগের অধিনায়করা এরকম করতো না, নিজে থেকে অবসর নিয়ে যেত, বা যখন সে অফ ফর্মে থাকতো ছুটি নিত, ওই সিরিজে খেলতো না। তো তারপর কিন্তু ডেভিড মিলার আউট হওয়ার পরে জেসন 5 বলে 5 রান করে, মহারাজ 8 বলে মাত্র 4 রান করে, লাস্টের ওভারে কিন্তু মুস্তাফিজ কোন রান নিতে দেনে মহারাজকে 1-2 রানের বেশি। প্রথম 3-4টি বল কিন্তু সে স্ট্রাগল করে অফিস টাইমে বাইরে ডট দেয়। রাশিয়ান সে 44 বলে 46 রান করে। মূলত এই রানটার উপরে কিন্তু সাউথ আফ্রিকা 100+ করে 2টি ছক্কা পরপর মারে আমাদের রিশাদ হাসানকে, 3টি ছক্কা 2টি চারের সাহায্যে সে এই রান করে। তো তানজিদ সাকিব সে আমাদের ওপেনার, সে কিন্তু প্রথম ওভারে একটু দেখে শুনে খেলে, তারপর পরের ওভারে কিন্তু পরপর 2টি 4 মারে রাবাদাকে 9 বলে 9 রান করে সে আউট হয়। যে বলে সে আউট হয় সে কিন্তু জানে না যে ব্যাটটা লেগেছে, চালিয়ে খেলতো। তো একজন ব্যাটসম্যান এভাবে চালিয়ে খেলবে, যেটা আপনার টি-20 স্পেশালিস্ট ব্যাটসম্যান ওপেনার। তো তামিম কিন্তু আমাদের ওরকম ওটাতেই খেলে। তারপর অধিনায়ক আমাদের অনডাউনে নেমেছে, আমার ওপেনিং এ নেমেছিল আজকে, যেহেতু অনডাউনে লিটন নেমেছে। লিটন কুমার দাস কিন্তু অনডাউনে নেমে স্ট্রাগল করে, সে বল শর্ট খেলতে পারে না। এইভাবে একটা বল মাথার উপর দিয়ে বাউন্স সে লাগাতে পারেনি। তারপর একটা কোনো মতে অনেক কষ্ট করে লিটন কুমার দাস একটি ছক্কা মারে বাউন্স বলে। 13 বল 4 হয়, সেটি ড্রপে, যদিও বলটা ফুল করেছিল। 13 বলে 9 রান করে বোকার মতো কেশব মহারাজের একটা হাতে সে পাতে। আপনার অফিস টাইমের বল কাভার শট খেলবেন, আপনার ভিতরের বল, আপনার অফিস টাইমের বল, আপনার বলটা মিস করলে অফিস টাইমে লাগলে সেই বল তো আপনি কাভারে খেলবেন না। আপনার কাভারের অফিস টাইম অনেক বাইরের বল ফুল প্লেজে কাভারে খেলবেন, যেটা আমরা জানি। তো আপনার স্টামের বল আপনি মিড অফে খেলেন, এটা টেনে আপনি মিড উইকেটে খেলেন। মিড উইকেটে খেললো কিন্তু লিটন মনে হয় না জায়গায় দাঁড়িয়ে খেললে আউট হতো। তার সেই বোকামের জন্য কিন্তু বাংলাদেশ একটু চাপে পড়ে। তারপর আমাদের টু ডাউনে সাকিব আল হাসান, তার কথা কি বলবো, সে কিন্তু এখন কামের থেকে গামে বেশি, খেলার থেকে অন্য কিছু নিয়ে ব্যস্ত বেশি সে। তো সে কিন্তু মাত্র 3 রান করে বাংলাদেশকে আমরা চাপে ফালিয়ে দেয়। কারণ নটিয়া বলে সে আপনি যদি মেরে ছক্কা মারবেন মিড উইকেটে, সে কিন্তু হবে না, কারণ তার বল কিন্তু 150। আপনি 150 বল কিন্তু আপনি ঢিলও করেন না প্র্যাকটিসে, আপনি কিন্তু আপনার বিজ্ঞাপন নিয়ে অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকেন, আপনি প্র্যাকটিস করার সময় থাকে না। আপনি আরো বেশি বেশি প্র্যাকটিস করবেন, তারপর আপনি এই শট খেলতে যান। তারপর তহিদ হৃদয় বাংলাদেশের বর্তমানে ডিপেন্ডেবল যাকে বলা হয়, তার উপরে ডিপেন্ড করে কিন্তু বাংলাদেশ গত ম্যাচ জিতেছে। সে এসে কিন্তু বাংলাদেশকে আশার আলো জ্বালায়। সে আর মাহমুদুল্লাহ সুন্দর জুটি করে। তো তৈরিতে কিন্তু প্রায় ম্যাচটা জিতিয়ে নিয়েছিল। আম্পায়ারের ভুল সিদ্ধান্তে কিন্তু তাকে একটা বিতর্কিত ভাবে
আউট দেয়, যেহেতু সেটা আম্পায়ার কল ছিল। আম্পায়ার যদি সেই কলটা আউট না দিত তারপর কিন্তু সে আউট হতো না। তার ইনিংসে 2টি ছক্কা 2টি চার ছিল, 34 বলে 37 রান, 108 তার স্ট্রাইক রেট ছিল বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি। তো তহিদ হৃদয় কিন্তু আউট হওয়ার পর জাকির আলী অনিক আসে। তো জাকির আলী অনিকে কিন্তু 8 বলে 8 রান নেয়, তাও কিন্তু সে লাস্টে একটা সুন্দর শট খেলে হাফ বলি বল, সে যদি এটা মিড উইকেটে খেলতে পারতো, ছক্কা না হলে 4 হতো, ক্যাচ হতো না। তো সে কিন্তু লাস্টে যে শটটা খেলে সেই শটটা যদি 6-4 হতো বাংলাদেশ কিন্তু ম্যাচে প্রায় 100% জিতে যেতে এরকম সম্ভাবনা ছিল। তো একটা হোয়াইট বল পায়ে লাগার কারণে কিন্তু এটা 4 চলে যায় লেগ বাই, সেটাও কিন্তু লেগ স্টাম্পে অনেক বাইরে। তো আম্পায়ার কলের জন্য কিন্তু সেটা পায়ে লাগার কারণে কিন্তু সেটা রান দেয় না। আম্পায়ার যদি সেটা আউট না দিত তখন কিন্তু বাংলাদেশ 4টি রান পেত লেগ বাই সূত্রে, তখন কিন্তু বাংলাদেশ এটা জিততো। আইসিসি এমসিসি যেটা নিয়ম, আম্পায়ার যদি আউট দেয় সেটা যদি রিভিউ বলার ফিল্ডিং পক্ষ, তখন যদি সেটা 4 হয় সেটা কিন্তু 4 গণ্য করা হবে না, ব্যাটিং পক্ষ সেটা গণ্য করা হবে না। কিন্তু আম্পায়ার কলের জন্য কিন্তু বাংলাদেশ সে 4টি রানও হারায়, তহিদ হৃদয়কে হারায়। তো আম্পায়ারের কিন্তু অনেক বিতর্কিত কল, যেটা পাকিস্তান আর আফ্রিকার ম্যাচে আমরা দেখেছিলাম। আম্পায়ার কলের জন্য কিন্তু বাংলাদেশ এই 2টা বড় ক্ষতি হয়। তারপর বাংলাদেশ মানবতার যে কান্ডারি মিস্টার সাইলেন্ট কিলার, সে যে শটটা খেলে আউট হয় সেটা কিন্তু একটা 6-এর বলে ছিল। মাহমুদুল্লাহ রিয়াদের মতো একটা ব্যাটসম্যান আপনি এই ভুল করবে না, স্বাভাবিক, তখন পেশা ছিল টিমের। এই বলটা যদি সে ফুল প্লে যদি আপনার মিড উইকেটে খেলতো তখন কিন্তু এটা ছক্কা, যে মানে আরো অর্ধেক যেত, 100 মিটার হতো। সেই যেই শটটা খেলে মাহমুদুল্লাহ রিয়াদ ফুল 6-এর বল ছিল, সে কিন্তু লং অনে খেলে কিন্তু আপনি ফুল টস বল গুলা কভার করতে পারবেন না, টেনে মারতে পারবেন না, আপনি কিন্তু ফুল শক্তিতে দিতে পারবেন না। বা লং অফও কিন্তু ফুল টস বল গুলা কিন্তু আপনার পা লাড়ে লেগ স্টাম্পে যে পরে খেলতে হবে। তো মাহমুদুল্লাহ যেহেতু দাঁড়িয়ে শটটা খেলেছে, সে কিন্তু মিড উইকেট দিয়ে খেললে কিন্তু সেটা ছক্কা হতো। মাহমুদুল্লাহ এটা ভুল ছিল। যেহেতু আমাদের 4-6 হলে আমরা ম্যাচ জিতিয়ে যাই, 4 হলেও হয়, সেটা কিন্তু 2018 সালে যেটা মাহমুদুল্লাহ হার্দিক পান্ডিয়ার বলে নিউজ উইকেট পল উইকেটটা দেয় ক্যাচ, সেটা কিন্তু আজকে মাহমুদুল্লাহ করে। ইজি ম্যাচ মাহমুদুল্লাহর জন্য বাংলাদেশ জিতেছে, এটাই বলবো। কারণ সে কিন্তু আরো আগে হিট করার দরকার ছিল, যখন বাংলাদেশ 19 বলে 20 রান লাগে, বাংলাদেশের 6 উইকেট আছে 3 ওভারে, তখন কিন্তু হিট করার দরকার ছিল। মাহমুদুল্লাহ কিন্তু আরো মাহমুদুল্লাহ কাজ করছে যখন 18 ওভার বল করতে আসে রাবাদা, সেই ওভারের প্রথম বলটা কিন্তু একটা হাফ বলি ছিল, একবারে হাফ বলি। সে কিন্তু মাত্র ডিফেন্স করে একটা রানও সে পায় না। সেটা যদি সে মারতো, আপনারা দেখে নেন, যদি হাইলাইটসটা যদি দেখেন, সেটা মারলে ইজি কাভারে 4 হয়। পরের বলটা রাবাদা আর একটু ভিতরে করে স্টাম্পের মধ্যে, সেটা সে মারতে গিয়ে 1 রান নয় কাভারে। তো প্রথম বলটা আপনি মারলেন না, ডিফেন্স করলেন, সেটা কিন্তু 4-6 একটা হতে পারতো। তারপরে 18তম ওভার প্রথম বল, সে 19তম ওভারের প্রথম বল, সেই বলটা কিন্তু ব্রাডম্যান যখন মাহমুদুল্লাহকে হাফ বলি বলটা, সে কিন্তু কাপারে লাগাতে পারে না, ব্যাটে বলে করতে পারে না, হাফ বলি। দ্বিতীয় বলটা কিন্তু তারপর তার পায়ে লেগে 4 হয়ে যায়। আম্পায়ার কলের জন্য বাংলাদেশ 4টা পায় না। তো মাহমুদুল্লাহ কিন্তু অনেক স্ট্রাগল করে খেলেছে। তখনও কিন্তু আপনার যে 19তম ওভারে কিন্তু বাংলাদেশ আরেকটু আর্লি হিট করার দরকার ছিল ব্যাটম্যানের ওভারে, কারণ রাবাদার ওভারে কিন্তু আপনি মেরে খেলতে পারবেন না, নর্থিকার ওভারে মেরে খেলতে পারবেন না। লাস্ট ওভারে আপনি খেলা নেওয়ার কোনো দরকার নেই, মহারাজার বল আপনি স্পিনার বল মেরে দিবেন ছক্কা। তো বাংলাদেশ কিন্তু পাকিস্তানের মতো একটু ট্রাম্প কার্ড বা একটু ভালো করে খেললেও পারতো। আমার মনে হয় জাকির হাসান অনেককে না নামে আপনি রিশাদ হাসানকে নামানো দরকার ছিল, কারণ জাকির প্রথম 3 বল কিন্তু 0 রান নেয়, কোনো রান নেয় না, 4 বলে যে 1 রান নেয়। তো জাকির হাসান অনেক কিন্তু বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান বা ব্যাটিং ক্যাটাগরি স্পেশাল ব্যাটার হিসাবে খেলে, আর ঋষাদ কিন্তু স্পেশাল বলার হিসাবে খেলে, বোলিং অলরাউন্ডার। তো আপনি ব্যাটারটা রেখে দেন, ঋষাদকে আপনি যদি নামিয়ে যদি তাকে এরকম পরামর্শ দিতেন, তুমি প্রথম বল থেকে হিট করবে, 1 বলে 2 বলে যদি তুমি আউট হবে, তাও বাংলাদেশের সমস্যা নেই, জাকির থাকতো। তখন কিন্তু দেখা যায় ঋষাদের হাতে যদি অনেক 6-এর মার আছে, যদি 1-2টি ছক্কা হতো, তখন কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিতে। কোনো পরিকল্পনা বিহীন কিন্তু বাংলাদেশ খেলেছে। কিন্তু আজকে সাকিবকে প্রমোশন দেওয়া হয়েছে, তহিদ হৃদয় ফর্মে থাকার পরও সাকিব তহিদ হৃদয় আগে আসছে। মূলত মহারাজ তখন বল করতেছিল, মহারাজ লিটনকে আউট করার পরে কিন্তু সাকিব আসে, তখন কিন্তু শান্ত ছিল। তো মহারাজকে মোকাবেলা করার জন্য কিন্তু 2টা বামহাতি প্লেয়ার দলে নেমেছে, সেটা একটা দিক হতে পারে। কিন্তু যদি আমাদের ঋষাদকে নামানো হতো, ম্যাচের ফল্ট অন্যরকম হতে পারত। কারণ
জাকির আলী অনেক কিন্তু প্রথম বল থেকে হিট করে নাই, স্ট্রাগল করে দেখে শুনে। রিশাদ থেকে যদি বলেই দিত এই কথাটা যে তুমি প্রথম বল থেকে হিট করো,